আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গতকাল রাত্রে তো বেশ ঠান্ডা পড়েছে, তো সেই কারণে ঘুমটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এতটা ভোরে উঠতে গেলেও কিন্তু চোখটা তাড়াতাড়ি খোলে না। তো কি আর করা, খুব দ্রুতভাবে উঠতে হবে এবং নাস্তাটাও তৈরি করতে হবে। আলসেমি তো করাই যাবে না। তো এসে দ্রুতভাবে রুটির খামিরটা করে নিলাম, করে তাড়াতাড়ি করে ভেজে আবার আলু কুচাতে হলো। আলুটা অবশ্য মেশিনেই কুচিয়ে নিই, তাতে একটু সমস্যা হয় না, বেশ ভালোই হয়। মেশিনটা আমার কিন্তু খুবই উপকারী। আর এই মেশিনটাতে হাতে কুচানোর মতোই আলুটা কুচানো হয়। তো যাই হোক, আমি রুটিটা ভালো করে সেঁকে রুটিটা আবার ফোলানোর চেষ্টা করলাম। এভাবে করে যদি একটা কাপড় দিয়ে চারি সাইডটা চেপে চেপে ধরা হয়, তাহলে কিন্তু রুটিটা বেশ ফুলে যায়। তো রুটিটা ছেঁকে নিচ্ছি। আর এদিকে আলু ভাজিটা তো করেই নিয়েছি। যখন খামির করেছি তখন খামিরটা ঠান্ডা হতে দিয়ে আমি চটজলদি আলু ভাজিটা কিন্তু কুচিয়ে নিয়েছি। দিন দিন মনটা যেন খুব খারাপ হয়ে যাচ্ছে। আমার ভিডিওর ভিউজগুলো আস্তে আস্তে কমে আসছে। আগে এতটা খারাপ ছিল না, আগে বেশ ভালোই ছিল, কিন্তু ইদানিং দেখছি খুবই খারাপ হচ্ছে। হয়তো আমার ভুল আছে কিছু আমার ভিডিওতে, সে কারণেই হয়তো হচ্ছে। কিন্তু কেন হচ্ছে এটা কিন্তু অনেকবার আমি খোঁজার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। যারা আমাদের থেকে অনেক বড় বড় ইউটিউবার, আমরা তো কিছুই না, সবে শুরু করেছি। আর যারা ভালো একটা জায়গায় পৌঁছে গেছে, তো তাদের ভিডিও দেখে অনেক শেখার চেষ্টা করছি। তো আমি কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে তার থেকে আমি খুব ভালো কাজ দেখাচ্ছি, খুব ভালোভাবে সব কিছু দেখানোর চেষ্টা করছি, কিন্তু কেন জানি আমাদের চ্যানেলগুলো উঠছে না। আমার মতো হয়তো অনেকেই আছে যে এই একই সমস্যার ভুক্তভোগী। ভিডিওটা দিতে থাকি, দিতে দিতে দেখা যায় কোন পর্যায়ে যাই। আর আমার ভিডিওর ভিতরে যদি কোনো কিছু ভুল থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি কিন্তু পুরানো না, আমি নতুন। আমার চ্যানেলটা অনেক পুরানো, কিন্তু আমি বুঝতে পারিনি যে পুরানো চ্যানেলটা এভাবে করে আর কি করাটা আমার ঠিক হয়নি। তো এইটার মায়াটা তো ত্যাগ করতে পারছি না যে নতুন আর একটা খুলবো। আর নতুন আর একটা খুলে এই চ্যানেলটা যে বাদ দিয়ে দেবো সেটাও হয়ে উঠছে না। তবে দেখা যাক কি করা যায়। লাস্ট পর্যায়ে যদি এমনটা হয় যে না, আমাকে এটা বন্ধ করে দিতে হচ্ছে, তাহলে দিয়ে দিব। কোনো কিছু অতিরিক্ত কষ্ট করে টেনে নিয়ে যাওয়ার থেকে নতুন করে শুরু করাটা অনেকটা বেটার। ড্রেসিং টেবিলের উপরটা তো অনেকটা নোংরা হয়ে থাকে পাউডারের কারণে, কারণ আমার মেয়েটা প্রচুর পরিমাণে পাউডার ঢালে ড্রেসিং টেবিলটার উপরে। আর ওই পাউডারটা নিয়েই কিন্তু ও খেলা করে। অন্যান্য কোনো কিছু খেলনা এনে দিলেও ও খেলতে চায় না, একমাত্র ফোন আর ওই পাউডার, এই দুইটা জিনিস নিয়ে খেলতে খুবই পছন্দ করে। তো যাই হোক, ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এইদিকে রান্নাঘরটার দিকে আসলাম। এসে দেখছি কৌটাগুলোয় বেশ ময়লা পড়েছে। আর বেশ কিছুদিন আগে তো কৌটাগুলো মেজে ধুয়ে গুছিয়ে উঠিয়েছিলাম, যে কারণে ভিতরে অতটা ময়লা পৌঁছায়নি, কিন্তু উপরটায় একটু আর কি ময়লা হয়েছে। তো সেটা হালকা করে একটু মুছে দিচ্ছি। আজ একটু নিজের বাপের বাড়ির জিনিসগুলো গুছাবো আর সেগুলো আপনাদের সাথে শেয়ারও করব।
আব্বু আম্মু চলে যাওয়ার পরে থেকে আমাদের রুমটা ওইভাবেই ছিল। আজ অনেকটা বছর হয়ে গেছে সেই রুমটা ঠিক সেভাবেই পড়ে আছে। আর অনেক জিনিস ওইভাবেই রাখা আছে। আমার মায়ের হাতের কিছু জিনিস রাখা আছে। আমার মা অনেক গুণী ব্যক্তি ছিলেন। তেনার হাতের কাজ খুব সুন্দর ছিল। আর তার কাজ সত্যিই খুব ভালো ছিল। হাতের কাজ, সে টেলার্সের কাজ জানতো, অনেক কিছু জানতো। আমি হয়তো অত কিছু জানি না। তো ওইগুলা যেভাবে রাখা রয়েছে ঠিক সেভাবেই রয়েছে, কিন্তু যেভাবে রাখা ছিল আর কি। তো সেগুলো আজকে একটু পরিষ্কার করব। তো তার আগে নিজের বাসাটা একটু ক্লিন করে নিচ্ছি, কেননা নিজের বাসার এগুলা দেখছি যে ঝুল পড়ে গেছে। তো ভাবলাম যে এগুলো আগে পরিষ্কার করি, তারপরে যে ওইটা পরিষ্কার করব। আর আজ আপনারা এই ভিডিওটা দেখলে হয়তো অনেকে অনেক কিছু প্রশ্ন করবেন। তো আপনাদের প্রশ্নটা আগে দেখি, তারপর না হয় উত্তরটা দিব। এই ছোট ছোট যে কৌটাগুলো দেখছেন, এগুলো আমি মাত্র 5 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমি যেহেতু অনেক কম মশলা কিনে থাকি 1 মাসের মতো, তো এই কৌটার মতো কিন্তু 1 মাসের যে জিরা ফল, মানে এলাচ ফল, তারপর লবঙ্গ, ধনিয়া, এগুলো আমার ধরে যায়। তো সে কারণে আমি বড় কৌটা কিন্তু কিনিনি, কেননা বড় কৌটা কিনলে ওগুলো খালি থেকে যাবে অনেক খানিকটা, দেখতেও আমার কাছে ভালো লাগবে না। তো কৌটাগুলো পরিষ্কার করে এইদিকে আসলাম কিছু কাপড় মাখাতে। কাপড়গুলো কাচতেই হবে। আজ বেশ 2-3 দিন ধরে রেখেই দিয়েছি, রোদ উঠছে না, তো সেই কারণে কিন্তু কাপড়টা কাচতেও পাচ্ছি না। আর সব থেকে বড় কষ্টের কাজ হচ্ছে আমার এটা, আর এটা প্রতিদিনই আমাকে করা লাগে। একটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে আমার রেশন কতটুকু পাই আমরা। তো আমাদের রেশন পাই, চাল পাই 36 কেজি। আর আমাদের আটা পাই 9 কেজি, না 10 কেজি। আমাদের তেল পাই 3 ড্রাম, 3 বোতল সরিষার তেল পাই। আর 3 লিটারের সয়াবিন তেল, আর 2টা বোতল সয়াবিন তেল। এখন টোটাল কত হচ্ছে সেটা বলতে পারবো না, যে কয় বোতল আর কি পাই সে কয় বোতল আমি কিন্তু আমার ভিডিওতে দেখিয়ে দিই যে আমি কী কী পাই। আর চিনি পাওয়া যায় 10 কেজি। আর সাথে 1 প্যাকেট ময়দা তো আছেই। আর কিছু আপাতত দেয় না আমাদের। আর মাঝে মধ্যে যখন রোজার মাস থাকে, তখন আমাদের ছোলা দেয়, বেসন দেয়, আবার পোলাওয়ের চাল দেয়, এগুলো দিয়ে থাকে। আশা করছি আপু আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। তো আমি ওইদিকে কাপড়গুলো তো ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে এদিকে তো রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, কেননা সবজিওয়ালা আসেনি। সবজিওয়ালার জন্য বসেই ছিলাম, সবজিওয়ালা তো আসেনি আজকে, মনে হয় বৃষ্টির কারণে আসতে পারিনি। তো যাই হোক, কী আর করবো, সেই জন্য তাড়াতাড়ি করে আলুটা কেটে আলুটা দিয়ে মাছটা ঝোল করব। আর আপাতত আজকে আর কিছু করব না, এতটুকু থেকেই আমাদের খাওয়া হয়ে যাবে। কেননা বৃষ্টির দিনে আমাদের মেনু যখন তখন আলাদা হয়ে যায়। আমার হাজব্যান্ডের যখন মনে চায় যে না বৃষ্টির দিনে একটু মাংস খাবো, আমাকে সেই মুহূর্তে মাংসটা করতে হয়। অথবা তার যদি মনে হয় না আমি এখন খিচুড়ি খাবো, তো আমাকে তার জন্য খিচুড়িটাও করে দিতে হয়। তো সেই কারণে একটু কনফিউজ ছিলাম, সে কারণে আমি এই শুধুমাত্র 1 ভাগের তরকারিটাই রান্না করলাম। এই তো আমি আর বাপের বাড়ি। তো এইটা একটা রুম, এটা আমার আব্বু থাকতো। এই জানালাটার কাছে বসে থাকতো আমার আব্বু, আর বাইরের দিকে তাকিয়ে দেখতো। আমার আব্বু যেহেতু প্যারালাইসিস ছিল, তো সেই কারণে স্ট্রোকের পর প্যারালাইসিস হয়ে গেছিলো। তো যাই হোক, সেই কারণে উনি এখানে বেশিরভাগ টাইমে ওই জানালাটার কাছে বসে থাকতো। আর এই তো ওনার হুইল চেয়ার, এটা আমি দিয়েছিলাম আমার আব্বুকে, যাতে আমি আমার বাসায় যাতায়াত করতে নিয়ে যেতে পারি, অথবা ওনার যাতায়াতেও সুবিধা হয়। তো অনেক কিছু সবই রয়েছে সংসারে, প্রত্যেকটা জিনিস থেকে গেছে, নেই সেই মানুষ দুইটা। এই রুমটার ভিতর ঢুকলে অনেকটা কষ্ট লাগে আমার, তবুও কি আর করা,
নিজের ভাইটার জন্য এই রুমটা একটু পরিষ্কার করতেই হচ্ছে। আর সকালবেলা একজন আসছিল, এসে বলল যে রুমটা ভাড়া দিবা কিনা। তো ভাবলাম রুম দুইটা তো পড়েই আছে, আর নিচের তলায় তো আমার ভাই থাকে, এটাও কিন্তু উপরের তলায়। তো উপরের তলার রুমটা এইভাবেই সব পড়েছিল। আমার আব্বুরা তো উপরেই ছিল, আব্বু মারা যায় যখন তখনও উপরেই। আর হচ্ছে এই বাসাটাকে আর ভাড়া দেওয়া হয়নি, তাই এত বছর পর আজ আবার আমি সেই রুমটাতে খুলেছি, ঢুকেছি। নিজের অনেক কিছু মুহূর্ত এখানটায় মনে পড়ে যাচ্ছিল, আব্বুর সাথে কাটানো অনেক কিছু স্মৃতি। তো কি আর করার, সেগুলো সব এভাবেই থেকে গেল। স্মৃতি আসলে মানুষ থাকে না, স্মৃতিগুলো অবশ্যই থেকে যায়। আর এই নোংরাগুলো তো ফেলে দিচ্ছি। এই নোংরার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু কিছুই রাখবো না, কেননা যত বেছে বেছে স্মৃতি জিনিসগুলো রাখতে যাব তত আবার ঘরটা নোংরা হয়ে যাবে। তো সে কারণে ভাবলাম না, কিছুই আর নিব না, সব কিছু এভাবে করে গুছিয়ে একবারে ফেলে আগুন ধরিয়ে দিব। একটা সংসারে তো আর কম জিনিস থাকে না, তো সেগুলো সম্পূর্ণ নিয়ে আলাদা বাইরে পাশের একটা রুম আছে, সেই রুমটাতে আমি সবগুলো নিয়ে নিয়ে রাখছি। আর এই দুইটা রুম বলতে 1.5 রুম মতো হবে। এটাতে এক সাইডে টিন দেওয়া আর এক সাইডে দেওয়ালটা পাকা, আর উপরে তো টিন সেটি, আর টিনের দরজা করা এই জায়গাটায়। তো এই টিনের সেটের এই রুমটা আর ভিতরের ওই রুমটা, এই দুইটা ভাড়া দেওয়ার জন্য দিব। ভাড়াটা দিলে ভাইটার হাত খরচ অন্তত বেরোবে। ভাইয়াটাও তো যেহেতু ছোট, কোনো কিছু করে না, তাও ওর সুবিধার কারণে এগুলো করতে হলো আমাকে। আর এই তো রুমটা একটু পরিষ্কারও করে নিলাম, যাতে অন্য কিছু পোকামাকড়ও না ঢোকে। আমাদের যখন নিচের তলার রুমটা হয়নি, তখনই কিন্তু এই 2 তলার রুমটা আমার আব্বু করেছিল, কেননা তার খুব শখ ছিল 2 তলায় একটা রুম হবে, সেখানে সে বসবে, অনেক খোলা বাতাস আসবে। তো সেই ক্ষেত্রে 2টা রুম করেছিল উপরের তলায়, নিচের তলায় কিন্তু রুম না করেই উপরে করেছিল। তো আসলে অনেক কিছু আমরা ইচ্ছা করে করি, দালান করি, কিন্তু সে দালান যে সুখ আমাদের কপালে সইবে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। এটা হচ্ছে আমার মায়ের হাতের একটা জায়নামাজ তৈরি করা। আমার মা ভীষণ গুণী একটা মানুষ ছিলেন, অনেক ধরনের সেলাই পারতেন, অনেক ডিজাইন পারতেন, কিন্তু হচ্ছে এইভাবেই নষ্ট হয়ে গেছে তার স্মৃতিগুলা। এগুলা আমি আসলে জানতাম না আগে থেকে যেভাবে রয়েছে। আর এখানে প্রচুর জিনিস রয়েছে, আমি যেহেতু এখানে ছিলাম না, প্রথমেই ছিলাম আমি পুরাতন বাসায়, তো ওই জায়গা থেকে এসে এগুলো সব দেখে আসলে ভীষণ কষ্ট লাগলো। আর যে পর্দাগুলো ভাঁজ করে রেখেছি, সে পর্দাগুলো আমি ওগুলো নিয়ে আমার ভাইকে দিলাম, যে বললাম যে এগুলো গুছিয়ে রেখো, যখন তোমার ঘরটা গুছানো হবে তখন এই পর্দাগুলো গুছিয়ে টাঙিয়ে দিতে পারবা। আম্মুর হাতের স্মৃতি, আব্বুর হাতের স্মৃতি, এই শেষটুকুই আছে। আর এই তো কাপড় আমি ওদের ঘরটা পরিষ্কার করে এসে এদিকে কাপড়টা কেচে নিজেও গোসল করে নিয়েছি। আর কাপড়টা নাড়ার সাথে সাথে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে নিচে চলে যাচ্ছি। আর এই সিঁড়িগুলা দিয়ে নামতে ভীষণ পরিমাণে ভয় করে, এমনিতেই তো এরা, তার উপরেও একটু পিছলা পিছলাও হয়েছে বৃষ্টির কারণে। তো আজকের মতো দুপুরের দিন কাজকর্ম আমার শেষ হয়ে গেল। এবারে রুমটাতে এসে একটু রেস্ট নিব, একটু ভিডিও এডিট করব, তারপর ভিডিওটা ছাড়বো। আর এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন আমার নাস্তা তৈরি করার পালা। তো আজকে নাস্তা তৈরি করেছি আলুর চপ। আলুগুলো আগে গোল গোল করে কুটে নিয়েছি, আর সেটা একটু চালের গুঁড়া, আটা আর একটু বেকিং সোডা দিয়ে, এটার ভিতর লবণ, হলুদ যে যেটা দেয় আর কি, স্বাভাবিকভাবে দিয়ে নিয়ে এটা আর কি একটা পাকোড়া মতো তৈরি করছি। তো এই পাকোড়াটা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, যেহেতু বৃষ্টির মতো হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আবার একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে। তো ঠান্ডা পড়লেই ওনার এগুলো বানাতেই হয়, ওনাকে দিতেই হয়। তো যাই হোক, আমার এগুলো খেতে আবার অতটা ভালো লাগে না,
যেহেতু এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। কিন্তু আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের বোনটি একটু হলেও ইউটিউবে চাকা করে নিক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো আমার হয়ে গেল মুচমুচে আলুর পাকোড়া তৈরি করা। তো এগুলো রুমে নিয়ে যাব। আমার রুমে সবসময় সবাই কিন্তু শুয়েই থাকে, কেউ কিছু মনে করবেন না, যে কারণে আমি আমার ফ্যামিলির কাউকে দেখাই না। তো ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমার পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ।